আপনি যদি পৃথিবীর মানচিত্রে আরব উপদ্বীপের দক্ষিণ দিকে তাকান, তাহলে পাশাপাশি দুটি দেশ দেখতে পাবেন, ইয়েমেন এবং ওমান। দুটি দেশের মাঝখানে কোনো বিশাল সমুদ্র নেই, নেই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। একই মরুভূমি, একই রকম আবহাওয়া, একই ধরনের আরব সংস্কৃতি এবং বহু শতাব্দী ধরে জড়িয়ে থাকা ইতিহাস। কিন্তু আজ এই দুই দেশের বাস্তবতা যেন দুটি ভিন্ন পৃথিবীর গল্প। এক দেশে হাজার হাজার মানুষ খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার জন্য লড়াই করছে। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ তাদের স্বাভাবিক জীবন প্রায় কেড়ে নিয়েছে। আর পাশের দেশটিতে আপনি দেখতে পাবেন আধুনিক মহাসড়ক, আন্তর্জাতিক বন্দর, পরিচ্ছন্ন শহর এবং তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতি। এখন প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যার কারণে একই অঞ্চলের দুটি দেশের ভাগ্য সম্পূর্ণ আলাদা হয়ে গেল? এর উত্তর কি শুধু তেল, নাকি ইতিহাসের এমন কিছু সিদ্ধান্ত যা আজও কোটি মানুষের জীবন নির্ধারণ করছে? আজকের প্রেস এক্সপ্লেইনারে আমরা শুধু ইয়েমেন এবং ওমানের গল্প জানব না, আমরা জানব একটি দেশকে আসলে কি ধনী করে, প্রাকৃতিক সম্পদ নাকি সঠিক সিদ্ধান্ত। আমরা প্রায়ই একটি বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করি, যে দেশের তেল আছে সেই দেশ ধনী, আর যে দেশের তেল নেই সে গরিব। শুনতে যুক্তিসঙ্গত লাগলেও বাস্তবতা অনেক বেশি জটিল। কারণ পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে প্রচুর তেল, গ্যাস, স্বর্ণ কিংবা হীরার খনি আছে, কিন্তু সেই দেশের সাধারণ মানুষ এখনো দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। আবার এমন দেশও আছে যাদের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত, তবুও তারা বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি গড়ে তুলেছে। অর্থাৎ সম্পদ গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই সম্পদকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেন ও ওমানের গল্প ঠিক সেই বিষয়টিকে সবচেয়ে পরিষ্কারভাবে তুলে ধরে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, একসময় কিন্তু ইয়েমেনকে আরব বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। হাজার হাজার বছর আগে এই অঞ্চলকে বলা হতো অ্যারাবিয়া ফেলিক্স, অর্থাৎ সৌভাগ্যবান আরব। কেন জানেন? কারণ তখনকার আরবের অধিকাংশ অঞ্চল ছিল শুষ্ক মরুভূমি, কিন্তু ইয়েমেনে ছিল তুলনামূলক ভালো বৃষ্টিপাত, উর্বর জমি এবং উন্নত কৃষি ব্যবস্থা। এখানেই তৈরি হয়েছিল প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রকৌশল নিদর্শন মারিব বাঁধ। প্রায় 3000 বছর আগে নির্মিত এই বাঁধ হাজার হাজার একর জমিতে সেচের পানি পৌঁছে দিত। ফলে ইয়েমেন শুধু নিজের জনগণকেই খাদ্য সরবরাহ করত না, বরং দূর দূরান্তে কৃষিপণ্য এবং মূল্যবান সুগন্ধি রপ্তানি করত। ভাবুন একবার, আজ যে দেশটিকে আমরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি হিসেবে চিনি, সেই দেশই একসময় ছিল সমৃদ্ধ বাণিজ্যের কেন্দ্র। শুধু কৃষিই নয়, ইয়েমেন ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ। ভারত, আফ্রিকা এবং ভূমধ্য সাগরের মধ্যে যে বাণিজ্য চলত, তার একটি বড় অংশ এই অঞ্চল দিয়ে অতিক্রম করত। বিশেষ করে ধূপ ও সুগন্ধি রজনের ব্যবসা থেকে বিপুল সম্পদ অর্জন করেছিল ইয়েমেন। তখন ইউরোপ এবং রোমান সাম্রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজপ্রাসাদ, সবখানেই এই সুগন্ধির চাহিদা ছিল। অর্থাৎ ইয়েমেনের অর্থনীতি একসময় শুধু শক্তিশালীই ছিল না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। অন্যদিকে ওমানের গল্প কম আকর্ষণীয় নয়। ওমানের সবচেয়ে বড় শক্তি ছিল তার সমুদ্র। যেখানে অনেক আরব রাষ্ট্র মরুভূমির কারণে সীমাবদ্ধ ছিল, সেখানে ওমানের নাবিকরা ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারত, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা করতেন। একসময় ওমানের প্রভাব আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। বিশেষ করে বর্তমান তানজানিয়ার জাঞ্জিবার বহু বছর ওমানি শাসনের অধীনে ছিল। অর্থাৎ দুটি দেশেরই ছিল সমৃদ্ধ অতীত, দুটি দেশেরই ছিল আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা, দুটি দেশের কাছেই ছিল ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ। কিন্তু ইতিহাস কখনো সবার জন্য একই রকম থাকে না। কোনো দেশের অর্থনীতি শুধু আজকের আয়ের উপরে দাঁড়িয়ে থাকে না, এটি নির্ভর করে মানুষ আগামীকাল সম্পর্কে কতটা আশাবাদী তার উপরও। অর্থনীতিবিদরা একে বলেন কনফিডেন্স ইকোনমি, অর্থাৎ আস্থার অর্থনীতি। ধরুন আপনি একজন উদ্যোক্তা, আপনি কি এমন একটি দেশে
কোটি কোটি টাকা বিনিয়োগ করবেন যেখানে আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে, যেখানে ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, বন্দর অচল হয়ে যেতে পারে, কিংবা বিদ্যুৎ ও ইন্টারনেট যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে? উত্তরটা সম্ভবত না। এই কারণেই স্থিতিশীলতা নিজেই একটি অর্থনৈতিক সম্পদ। ওমান বছরের পর বছর সেই আস্থা তৈরি করতে পেরেছে। অন্যদিকে ইয়েমেনে দীর্ঘ সংঘাত বহু ভবন ধ্বংস করেনি, মানুষের ভবিষ্যতের প্রতি বিশ্বাসও দুর্বল করে দিয়েছে। আর যখন আস্থা হারিয়ে যায় তখন অর্থনীতি পুনর্গঠন করা যুদ্ধ শেষ করার চেয়েও কঠিন হয়ে পড়ে। 20 শতকে এসে দুই দেশের পথ ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। ওমানে রাজনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। বিশেষ করে 1970 সালে সুলতান কাবুস ক্ষমতায় আসার পর দেশটি আধুনিকায়নের পথে বড় ধরনের যাত্রা শুরু করে। সেই সময় ওমানে খুব বেশি পাকা রাস্তা ছিল না, আধুনিক হাসপাতালও ছিল হাতে গোনা, শিক্ষার সুযোগও ছিল সীমিত। কিন্তু পরবর্তী কয়েক দশকে দেশটি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসনিক সংস্কারে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে। অন্যদিকে ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন দীর্ঘদিন আলাদা রাষ্ট্র হিসেবে ছিল। পরে তারা একীভূত হলেও রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ সংঘাত কখনো পুরোপুরি শেষ হয়নি। আর এখান থেকেই শুরু হয় এমন এক অধ্যায় যার প্রভাব আজও শেষ হচ্ছে না। এখন প্রশ্ন হলো, একটি দেশের রাজনৈতিক অস্থিরতা কি সত্যিই তাকে দরিদ্র করে দিতে পারে, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ কাজ করে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ইয়েমেনের অবস্থান এত গুরুত্বপূর্ণ হয় তাহলে বিশ্বের বড় বড় শক্তিগুলো কেন বারবার এই দেশকে ঘিরে আগ্রহ দেখায়? এর উত্তর লুকিয়ে আছে তেল, সমুদ্রপথ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ভূরাজনীতির ভেতরে।